নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইউজিসি এনটিএ নেট পরীক্ষার জুনের যে পরীক্ষাটা সেটা আবার হতে চলেছে। আগামী মোটামুটি করে প্রায় 30-40 দিনের মধ্যে সবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই সময় অনেকেই জিজ্ঞাসা করছেন যে কাট অফ কীরকম প্রত্যাশিত, এবং এর পাশাপাশি একটা বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন যে যেহেতু এই পরীক্ষাটায় কোনো নেগেটিভ মার্কিং নেই, সেই জন্য এরকম কোনো কি ট্রিক্স ব্যবহার করা যায় যেখানে যে প্রশ্নের উত্তরগুলো একদমই আমরা জানি না সেগুলো অন্তত আন্দাজে তার 2-4টে অন্তত ঠিক হয়ে গেল। এরকম কোনো ট্রিক্স কি হতে পারে? এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যে কতটা কাট অফ আমরা প্রত্যাশা করছি বিগত কয়েক বছরের যে নেট পরীক্ষা তার কাট অফকে বিশ্লেষণ করে আমরা একটা সম্ভাব্য কাট অফে পৌঁছানোর চেষ্টা করব। আর দ্বিতীয় যে অংশটা সেটা খুব গুরুত্বপূর্ণ, যে অনেকেই ভাবছেন যে যে প্রশ্নের উত্তরগুলো একদমই জানি না সেগুলো কি ছেড়ে আসব, নাকি এমন কিছু একটা ব্যাপার করা যেতে পারে, অবশ্যই কিছুটা সায়েন্টিফিক্যালি, কিছুটা তো আন্দাজে অবশ্যই, যাতে যে প্রশ্নগুলো যদি আমি 20টা প্রশ্ন একদম না পারি তার মধ্যে অন্তত যদি 3-4টে ঠিক হয় তাহলেই আমার 6 থেকে 8 নম্বর বেশি চলে আসবে। তো এইটারও উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। তো আজকে প্রথম যে অংশটা অর্থাৎ কাট অফ, আমি বলি দেখুন, যদি আমরা ইউজিসি এনটিএ নেটের যে ওয়েবসাইট সেখানে আমরা যাই তাহলে আমরা খুব সহজেই বিভিন্ন বছরের কাট অফ পেয়ে যাব বিভিন্ন সাবজেক্টে, এবং এটা অবশ্যই সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করছে। শুধু তাই নয়, প্রতি বছর কোন সাবজেক্ট থেকে কতজন করে জেআরএফ নেওয়া হচ্ছে তার উপরেও নির্ভর করছে যে কত কাট অফে নামানো হবে। আমরা এমনিতে জানি যে ইউজিসির একটা গাইডলাইন রয়েছে যে ন্যূনতম একটা নম্বর না পেলে কিন্তু তাকে কোয়ালিফাই বলে ধরা হবে না, অর্থাৎ অন্তত 40% নম্বর তাকে পেতেই হবে দুটো পেপারেই, তবে কিন্তু সে বিবেচ্য হবে। একটা পেপারেই সে হয়তো কাট অফের কাছে পৌঁছে গেল, কাট অফ টপকে গেল, কিন্তু আরেকটা পেপারে অনেকটা কম নাম্বার, তাহলে কিন্তু হবে না। তো দুটো পেপারকেই সমান গুরুত্ব দিতে হবে। কাট অফের আলোচনায় অনেকেই যেটা করেন, জেনারেল পেপার এবং সাবজেক্টের পেপারকে আলাদা করে ভাবার চেষ্টা করেন। হ্যাঁ, আলাদা করে তো ভাবতেই হবে, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কাট অফটা কিন্তু টোটাল 300 নম্বরের। তো এই 300 নম্বরের খেলা যেখানে আমার যে দিকটা দুর্বল সেদিকটাকে ঢেকে যে দিকটা স্ট্রং সেখানেও যত বেশি সম্ভব নম্বর স্কোর করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু এই চেষ্টা সবসময় সফল হয় না, তার কারণ হচ্ছে প্রশ্নপত্র। দেখা গেল যে আমি যে জায়গাটা আমার স্ট্রং সেখান থেকে এত কঠিন প্রশ্ন এসছে যে সেটা আমি করতে পারলুম না, আর যে জায়গাটা আমি পারবো না ভেবে একদম পড়িনি সেই জায়গা থেকে আমরা পরীক্ষায় গিয়ে পড়িনি বলে করতে পারলাম না, হয়তো সেখানে প্রশ্নটা সহজ ছিল। তো সেই জন্য প্রথমেই বলি, কাট অফ বিশ্লেষণ করার আগে যে আমাদের যে কটা মডিউল রয়েছে, যে কটা ইউনিট রয়েছে জেনারেল পেপার এবং সাবজেক্টের পেপারে, প্রত্যেকটা ইউনিটকে অন্তত একবার করে পড়তেই হবে। যে ইউনিট আমার কাছে খুব কঠিন লাগছে, ধরা যাক আর্টস ফ্যাকাল্টি থেকে যারা পড়াশুনো করেছেন সেই সব ছেলেমেয়েরা অনেকেই জেনারেল পেপারে যে এরিথমেটিক রিজনিংয়ের যে পোর্শনটা রয়েছে, অঙ্ক, সেটাকে মোটামুটি বাদ দিয়ে দেয় যে ধুর এখান থেকে 2-4 নম্বর আসবে, ও বাদ দিয়ে বাকিটা থেকে ম্যানেজ করে নেবো। একদম নয়। যে ধরনের মানের পাটিগণিতগুলো আসে সেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এবং যতই কম আসুক আমি যদি ওখান থেকে স্কোর করে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমাদের 1-2 নাম্বার 2 নাম্বার 4 নাম্বারের জন্য অনেক সময় কিন্তু আমাদের কোয়ালিফাই হয় না। যেমন এবছরের নেট পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে চাকরির পরীক্ষার অঙ্ক বলে, যারা বিসিএস দিচ্ছেন বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তারা ওগুলো ফলো করেন, কিন্তু আমি নেট পরীক্ষার্থীদের বলবো যে ওই প্লেলিস্টটা একটু ফলো করতে। ওখানে খুব সাধারণ কিছু অঙ্ক খুব শর্ট ট্রিক্সে শেখানো রয়েছে। যেমন এই ভগ্নাংশে ছোট বড় যে কোশ্চেনটা এসেছিল সেই জাতীয় প্রশ্ন কিন্তু ওখানে খুব শর্ট মেথডে কষে দেওয়া রয়েছে। তো সেই জন্য সাধারণ এরিথমেটিকের পোর্শনটা কিন্তু দেখে যেতে হবে। এটা একটা উদাহরণ। এবার কাট অফে যাই। আমি যদি একটা সাবজেক্টকে বেছে নিই, ধরা যাক আমি বাংলাকে বেছে নিলাম, বাংলার কাট অফকে বিশ্লেষণ করছি। জুন 2023 আর ডিসেম্বর 2023, লাস্ট দুটো বছরের যে কাট অফ, সেই কাট অফকে বিশ্লেষণ করলে আমরা দেখব যে সবচেয়ে বেশি যে নম্বরটা যে ক্যাটাগরিতে কাট অফটা আছে, অর্থাৎ আনরিজার্ভডে,
সে আনরিজার্ভের কাট অফ কী ছিল। জুন 2023-এ কাট অফ ছিল শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 166 আর জেআরএফের জন্য 184। ডিসেম্বর 2023-এ গিয়ে সেই কাট অফটা কমে গিয়ে দাঁড়ালো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 156 আর জেআরএফের জন্য 176। আবার বলছি, জুন 2023-এ কাট অফ বাংলার ক্ষেত্রে অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 166 আর জেআরএফ উইথ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 184। এবার ডিসেম্বরে গিয়ে দুটো কাট অফই কমে যাচ্ছে, 156 আর 176, অর্থাৎ জেআরএফের জন্য 176 পেতে হচ্ছে 300-র মধ্যে। তো এগুলোকে যদি পার্সেন্টেজে আমরা ফেলি তাহলে দেখব যে মোটামুটি 55% থেকে 61%-এর মধ্যে এটা ঘোরাফেরা করছে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কাট অফ কমছে, প্রশ্ন যদি সহজ হয় তাহলে কাট অফ বাড়ছে। তো সাবজেক্টের পেপারের ক্ষেত্রে আমি বলবো যে অংশটা সাবজেক্টের অর্থাৎ 200 নম্বর, সেখানে প্রতি বছরে প্রশ্ন মান প্রায় সমান থাকে। অনেকেই পরীক্ষা দেওয়ার পরে এসে বলে যে প্রশ্ন এবছর খুব কঠিন হয়েছে, খুব সহজ হয়েছে, কিন্তু যে ধরনের প্রশ্ন বিগত কয়েক বছর ধরে আসছে, যেরকম ওই ক্রম অনুসারে সাজানো বা একটা উপন্যাসে 4টে সংলাপ দিয়ে বলা হচ্ছে যে কোনটা চরিত্রগুলো কার পরে কোনটা বলা হয়েছে, এই জাতীয় প্রশ্নগুলো করার জন্য কিন্তু একটা মেথড আমি আগের ভিডিওতে দিয়েছি, নেট পরীক্ষার জন্য যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু এই মেথড বাদ দিয়েও বলা যায় যে পরীক্ষার্থীদের কাছে এই পেপারটা খুব চ্যালেঞ্জিং হয়ে উঠছে বাংলার ক্ষেত্রে। টেক্সটগুলো তো মন দিয়ে পড়তেই হবে, কিন্তু টেক্সট পড়েও অনেক সময় গিয়ে এই প্রশ্নগুলো পারা যাচ্ছে না। সুতরাং সাবজেক্টের পেপারে আমি ধরে নিচ্ছি যে 200 নম্বরের মধ্যে অর্থাৎ 100টা যে প্রশ্ন থাকছে, সে 100টা প্রশ্নের মধ্যে পরীক্ষার্থী মোটামুটি 60খানা প্রশ্ন পাচ্ছে। তো 60খানা বা 55 থেকে 60খানা বা 65খানা প্রশ্ন পাচ্ছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 110 থেকে 130-এর মধ্যে তার নম্বরটা ঘোরাফেরা করছে সাবজেক্টের পেপারে বাংলার ক্ষেত্রে। এবার বাংলার পরীক্ষার্থীদের যেটা দেখা যাচ্ছে যে জেনারেল পেপারে ওই যে বললাম অঙ্কের পোর্শন বা অন্যান্য বেশ কয়েকটা জায়গাতে তারা খুব একটা মন দিচ্ছে না, এবং অনেকের যেটা সমস্যা হচ্ছে যে ইংরাজিতে প্রশ্ন, আনসিন প্যাসেজটাও ইংরাজিতে, ফলত তারা জেনারেল পেপারের জন্য অনেক সময় কোয়ালিফাই করছে না। সাবজেক্টের পেপারটা মোটামুটি করে ঠিক থাকছে, কারণ আমি যদি আগেই বললাম যে পার্সেন্টেজটা যদি দেখি 55 থেকে 61-র মধ্যে, তো কেউ যদি সাবজেক্টের পেপারে 60 অ্যারাউন্ড নাম্বার পেয়ে যায় তাহলে কিন্তু তার মোটামুটি জেআরএফটা না হলেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অংশটা প্রায় কনফার্ম হচ্ছে, যদি জেনারেল পেপারটা 1 পার্ট থাকে, কিন্তু 1 পার্ট থাকছে না। ফলে জেনারেল পেপারকে আমাদের গুরুত্ব দিতে হবে, এটা একটা দিক। দ্বিতীয় কথা, একটা খুব অদ্ভুত হিসেব দেখুন, ডিসেম্বরের কাট অফ কম ছিল, তাহলে বেশি পরীক্ষার্থী পাস করার কথা, কিন্তু হয়নি সেখানে। যেখানে ডিসেম্বরে 7 জন জেআরএফ, সেখানে কিন্তু জুনের পরীক্ষা থেকে 15 জন জেআরএফ পাচ্ছে। জুনের পরীক্ষার কাট অফ বেশি, 184 দিয়েও 184 কাট অফ হয়েও 15 জন পাচ্ছে, সেখানে 176 কাট অফে জেআরএফের ক্ষেত্রে ডিসেম্বরে এসে দেখা যাচ্ছে 7 জন পাচ্ছে। ফলত তার মানে বোঝা যাচ্ছে যে প্রশ্নপত্রের মানের সঙ্গে এই নম্বরটা, যেমন ডিসেম্বর 2023-এর ক্ষেত্রে কিন্তু জেনারেল পেপারটা কঠিন হয়েছিল, এ কথা অনেকেই বলছে, বেশ কিছু শিফটে জেনারেল পেপার বেশ কঠিন হয়েছিল। তো সেই কারণে জেনারেল পেপারের নাম্বারটা কিছুটা কমে গেছে বলে হয়তো বাংলার ক্ষেত্রে জেআরএফের মানটা কমে গেছে, নাম্বারটা কাট অফটা কমে গেছে। কিন্তু মোটামুটি করে খুব বেশি ব্যতিক্রম না হলে আমি বলবো এবার যে কাট অফের প্রেডিকশান জুনের ক্ষেত্রে, জুন 2024-এর পরীক্ষাটা যেহেতু সেকেন্ড চান্সে হচ্ছে, রি এক্সাম হচ্ছে, সেই জন্য ধরেই নেওয়া যায় বিগত যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় সেগুলোর অভিজ্ঞতা থেকে বলছি যে হয়তো সেকেন্ড বা থার্ড সেট প্রশ্ন এক্ষেত্রে দেওয়া হবে, কারণ ফার্স্ট সেটটা চলে এসছে। এবং সাধারণভাবে ফার্স্ট সেটের তুলনায় সেকেন্ড বা থার্ড বা ফোর্থ সেটের প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হয়।
আবারও বলছি, যেহেতু জুনের পরীক্ষাটা দ্বিতীয়বার হচ্ছে, সেই জন্য প্রশ্ন কঠিন হওয়ার খুব সম্ভাবনা। প্রশ্ন যদি কঠিন হয়, যারা নিয়মিত পড়াশুনো করছে গত 1 বছর ধরে কিংবা তারও বেশি সময় ধরে জেআরএফ পাওয়ার জন্য, আমি বলবো তাদের ক্ষেত্রে এটা আশীর্বাদ। কারণ খুব অল্প প্রস্তুতিতে যারা পরীক্ষা দিচ্ছে, যদি প্রশ্ন সহজ হয় তারাও কিন্তু খুব কাছাকাছি নম্বরে চলে যাবে যারা অনেক বেশি পড়াশুনো করেছে তাদের সঙ্গে। ফলে প্রতিযোগিতাটা খুব কঠিন হয়ে যাবে। তাহলে প্রশ্ন কঠিন হচ্ছে এটা যদি আমরা ধরে নিই, তাহলে কাট অফ জেআরএফের ক্ষেত্রে আমি বলতে পারি 60%-এর বেশি হওয়ার কথা নয়, 60%-এর নিচেই থাকার কথা। খুব বড় জোর 61%, মানে আমি ধরে নিচ্ছি জেআরএফের জন্য কাট অফ 180-র কম থাকবে যদি প্রশ্ন কঠিন হয়। আর যদি প্রশ্ন সহজ হয়, এবছরে আমাদের ট্রেন্ড কিন্তু প্রতি বছর নেটের পরীক্ষার্থী বাড়ছে। 9 লাখ পরীক্ষা দিয়েছে, 11 লাখ পরীক্ষার্থী ছিল। ফলে যদি এনটিএ অ্যালাউ করে, ইউজিসি এনটিএ, যে যারা জুনে ফার্স্ট পরীক্ষাটা দেয়নি তারাও দিতে পারবে, যেহেতু তারা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করেছে এবং আবার পরীক্ষা হচ্ছে, তাহলে বাড়তি 2 লক্ষ তারাও কিন্তু এই 2 মাসে পড়াশোনা মোটামুটি করে ফেলেছে অনেকটাই। যদি প্রশ্ন সহজ হয় তাহলে জেআরএফের কাট অফ বাংলার ক্ষেত্রে আমি বলবো 190-এর ওপরে যে চলে যাবে। ফলে দুটো দিকই রয়েছে। যারা প্রস্তুতি নিচ্ছেন খুব ভালো করে, তাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি যে প্রিপারেশান আরও বাড়ান, আরও নিখুঁতভাবে আরও খুঁটিয়ে পড়াশুনো করুন। এবং যারা শুধুমাত্র ওই 50টা 100টা করে এমসিকিউ পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আমি আবারও বলছি এই দিন কিন্তু শেষ। টেক্সট থরলি পড়ুন, নিজের নোট নিজে তৈরি করুন, যত বেশি সম্ভব চার্ট এবং ছকের ব্যবহার করুন। তা না হলে কিন্তু এই ধরনের প্রশ্নে সারভাইভ করা যাবে না। প্রশ্নের কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেকেই ব্যঙ্গ করে বলেছেন যে পরীক্ষক নিজে পরীক্ষা দিলেও পাস করতে পারবে না। কিন্তু একজন সাধারণ পরীক্ষার্থীর এসব ভেবে লাভ নেই, এসব বলেও লাভ নেই। তাকে এই প্রশ্নে পরীক্ষা দিতে হবে, কারণ তার কাছে প্রশ্নপত্র পাল্টানোর কোনো সুযোগ নেই, কোনো ক্ষমতাও নেই। ফলে আমাকে এটা মেনে নিয়েই এগোতে হবে যে এই ধরনের প্রশ্ন আসবে। সেই জন্য প্রশ্ন যদি কঠিন হয় তাহলে হয়তো কাট অফটা 60%-এর নিচে থাকবে, অর্থাৎ 180-র কম থাকবে। কিন্তু যদি প্রশ্ন সহজ হয় কাট অফ কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ অনেকেই কিন্তু অনেক বাড়তি সময় পেয়ে গেছেন প্রস্তুতির জন্য। ফলে সেক্ষেত্রে 190-এর ওপর বলছি, 200-র ওপরে চলে গেলেও কিন্তু কাট অফ ঘাবড়ানোর কিছু নেই, হতেই পারে। সুতরাং প্রস্তুতি খুব ভালো করে নিন। এটা গেল কাট অফের বিশ্লেষণ। এবার যে বক্তব্যটা অনেক পরীক্ষার্থী বলছেন যে অজানা প্রশ্ন কিভাবে অ্যাটেম্প করবে, এটার জন্য আমি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। একদম বিগত কয়েক বছরের প্রশ্নপত্র আমরা যদি দেখি তাহলে দেখব 4টে যে অপশান থাকে, এখন ABCD তো বলে না, 1 2 3 4 করে অপশান করে দেওয়া হয়েছে। 4টে অপশানের ক্ষেত্রে আমরা যদি সাবজেক্ট ওয়াইজ ভেঙে নিই, অর্থাৎ জেনারেল পেপার এবং সাবজেক্টিভ পেপারে ভেঙে নিই, তাহলে দেখব জেনারেল পেপারে কোনো একটা বা দুটো অপশান অনেকটা বেশি থাকছে, অর্থাৎ একটা অপশানের থেকে আরেকটা অপশানের গ্যাপ প্রায় 10-12 থাকছে, 8-9 থাকছে। সাবজেক্টের পেপারে এসেও দেখা যাচ্ছে অন্য অপশানে সেই গ্যাপটা এই রকম 10-এর ওপর বা 10-এর কাছাকাছি থাকছে, এক বা একাধিক অপশান। ফলত অনেকেই ভাববেন যে ABCD বা 1 2 3 4 4টে অপশান সমান থাকলে অ্যারাউন্ড 25%-এর কাছাকাছি থাকার কথা, সেটা কিন্তু থাকছে না। কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। আমি একদম তথ্য দিয়ে দেখাচ্ছি, জেনারেল এবং সাবজেক্ট দুটোকে মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব অন্তত দুটো প্রশ্নপত্র নিয়ে আমরা দেখব যে মোটামুটি করে অ্যারাউন্ড 25%ই কিন্তু 4টে অপশানে থাকছে। অ্যারাউন্ড, হ্যাঁ, একদম 25% করে এক্স্যাক্টলি থাকবে না, একটা একটু বেশি একটা একটু কম, কিন্তু বিশাল কিছু পার্থক্য হবে না। ধরা যাক আমি তথ্য দিচ্ছি, এনটিএর যে ওয়েবসাইট সেখানে যে আনসারগুলো দেওয়া হয়
সেগুলোকে বিশ্লেষণ করে যে চার্টটা তৈরি করা হয়েছে, চার্টের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন যে এখানে জুন 2023-এ ফার্স্ট পেপারে অপশান 1, 2, 3, 4 এই অর্ডারে আমরা দেখব 9, 15, 8, 13। সবসময় যোগ করলে যে 50 হচ্ছে তা নয়, বেশ কিছু প্রশ্নকে ড্রপ করে দেওয়া হয় প্রতি বছর, সেটা আমরা জানি। সেটাকে বাদ দিয়ে যদি দেখি 9, 15, 8, 13, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি জুন 2023-এর ফার্স্ট পেপারের ক্ষেত্রে, মানে বাংলার সেশনের সঙ্গে যে ফার্স্ট পেপারটা, সেটার ক্ষেত্রে অপশান বি এবং অপশান ডি অনেকটাই বেশি এবং অপশান এ এবং সি অনেকটাই কম। বাংলার ক্ষেত্রে এসে আমরা দেখব ওই জুন 2023-এর অপশান 1, 2, 3, 4 গিয়ে দাঁড়াচ্ছে 25, 23, 31 এবং 18। তাহলে দেখুন এখানে অপশান ডি অনেকটা কম, অপশান সি অনেকটা বেশি, অপশান এ আর বি মোটামুটি করে একই। এবার যদি দুটোকে যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি না, দুটো পেপার মিলিয়ে অপশান এ পাচ্ছি 34টা, 34 খানা, অপশান বি পাচ্ছি 38 খানা, অপশান সি পাচ্ছি 39 খানা, আর অপশান ডি পাচ্ছি 31 খানা। মোটামুটি করে কাছাকাছি। আপনি বলতে পারেন 39 আর 31 হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, সামান্য হেরফের 300টা প্রশ্ন নিয়ে যদি দেখা যায় তাহলে মোটামুটি করে প্রায় সমান সমান এটা আমরা ধরে নিতে পারি। ডিসেম্বরে এসে যদি দেখি এই চার্টে অপশান এ ফার্স্ট পেপারের ক্ষেত্রে পরপর 1, 2, 3, 4 অপশান হচ্ছে 12, 11, 12, 15। বাংলার ক্ষেত্রে 21, 24, 24, 19। এখানেও তাই, যদি আমরা দুটোকে যোগ করি তাহলে দেখব অপশান 1 হচ্ছে 33, অপশান বি হচ্ছে 35, অপশান সি হচ্ছে 36 এবং অপশান ডি হচ্ছে 34। খুব কাছাকাছি। ফলত আমরা এখান থেকে বলতেই পারি যে চারটে যে অপশান থাকছে সেই চারটে অপশানকে আপনি যদি সাবজেক্ট আর জেনারেল হিসেবে দেখেন তাহলে আলাদা আলাদা, কিন্তু যখন দুটোকে যোগ করে দেখব তখন প্রায় সমান সমান। এক্ষেত্রে কি করণীয় সেটা এবার আমি বলব। আমরা যদি প্রশ্নগুলোকে 3 ভাগে ভাগ করে নিই, 300টা প্রশ্ন নিয়ে আমি বলছি। 300টা প্রশ্নের মধ্যে আমি ধরে নিলাম যে ফার্স্ট 300 নম্বরের প্রশ্ন, 300 নম্বরের প্রশ্ন, 150খানা প্রশ্নের মধ্যে আমি ধরে নিলাম ফার্স্ট পেপারের যে 50টা প্রশ্ন তার মধ্যে আমি 20টা 25টা আমার কাছে কনফার্ম, 25টাও একটু বেশি হলো, 20টা কনফার্ম আমার কাছে, আমি জানি একদম 20টার প্রশ্নের উত্তর। সেকেন্ড পেপারে যে 100টা প্রশ্ন, সেই 100টা প্রশ্নের মধ্যে আমি ধরে নিলাম যে 40টা প্রশ্ন আমি জানি নিশ্চিত। তাহলে দুটো প্রশ্নপত্র মিলিয়ে 20 আর 40 মানে 60খানা প্রশ্ন হলো। ভালো করে এটা বুঝতে হবে, 60খানা প্রশ্নের মধ্যে আমার কনফার্ম মানে 100% আমি নিশ্চিত, তাহলে আমার কাছে 120 নম্বর চলে আসছে। এই 60টা প্রশ্ন যদি 150 থেকে বাদ দেওয়া যায়, পড়ে থাকছে 90খানা প্রশ্ন। এই 90খানা প্রশ্নের মধ্যে দেখা যাবে হয়তো যে 40টা প্রশ্ন আমি 4টে অপশানের মধ্যে 2টো অপশানকে কাটতে পারছি যে এই দুটো হবে না, কিন্তু বাকি দুটোর মধ্যে কোনটা হবে তা নিয়ে আমি একটু কনফিউজড। এ হবে না সি হবে, এ হবে না বি হবে, এগুলো নিয়ে আমি কনফিউজড। সেগুলোকেও আমি সরিয়ে রাখলাম। তাহলে পড়ে থাকলো কটা প্রশ্ন? 50টা প্রশ্ন। এখন এই 50টা প্রশ্ন মানে কিন্তু 100 নম্বর। 100 নম্বরের মধ্যে আমি যদি 10-20 নম্বরও পেয়ে যাই তাহলেই আমার কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে, এরকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আরেকবার হিসেবটা করা যাক। আমার 60টা প্রশ্ন কনফার্ম আমি জানি, 60 দুগুণে 120 আমার আসছে।
পড়ে থাকছে 90টা প্রশ্ন, 150টা প্রশ্নের মধ্যে। সেই 90টার মধ্যে আমি 40টা প্রশ্ন জানি, যে কনফিউজড আমি, সেই 40টার নিয়ে পরে বলছি। বাকি পড়ে থাকছে যে 50টা প্রশ্ন, যেগুলো আমি জানি না, দুটো পেপার মিলিয়ে 50খানা প্রশ্ন আমি জাস্ট জানি না। এই 100 নাম্বারের মধ্যে থেকে আমি তো শূন্যই পাচ্ছি, তাহলে একটা রিস্ক নিয়ে দেখা যাক। অনেকে যেটা বলেন যে অপশানগুলোতে আমরা টিক মেরেছি সেগুলোকে গুনে ফেললাম, মোটামুটি করে দেখলাম যে অপশানটাতে আমাদের সবচেয়ে বেশি আসছে, যেগুলো পেরেছি, যেগুলো হাফ চান্স নয়, প্রথম যে 60টা প্রশ্ন সেগুলো গুনলাম। যদি দেখা যায় যে অপশান সিটা ধরা যাক সবচেয়ে বেশি এলো, তো বলা হয় থাকে যে বাকি যে 50টা আমরা একদম জানি না সেগুলো অপশান সিতেই মেরে আসতে সব কটা। হ্যাঁ, এখন যদি একটা প্রশ্নে দেখা যায় যে অপশান সি হবেই না, আমি বুঝতে পারছি, সেটা ছাড়া, সেটাকে ওই কনফিউশনের মধ্যে রাখবো। আমরা একদম জানি না 4টে অপশানের কোনটা হবে, সেই ক্যাটাগরিতে রাখছি না। আমি বলবো এর উল্টোটা করতে। কেন? অর্থাৎ আমি কি বলবো, যেগুলো আমি 100% শিওর, সেখানে যে অপশানটা আমার সবচেয়ে কম এসছে, যেগুলো আমি একদম জানি না 0% শিওর, সেখানে আমি সেই অপশানটাতে মেরে আসবো, যেটা আমার সবচেয়ে কম এসছে। যেটা সবচেয়ে বেশি এসছে সেটা নয়, যেটা সবচেয়ে কম এসছে। কেন আমি বলছি? কারণ আমি একটু আগে দেখালাম যে 4টে অপশান প্রায় কাছাকাছি, যদি 300 নম্বর নিয়ে দেখা যায়, 150টা প্রশ্ন মিলিয়ে দেখা যায়। তাই যদি হয়ে থাকে, তাহলে যেটা আমার বেশি এসে গেছে সেটাকে আর বাড়িয়ে লাভ নেই, বরঞ্চ যেটা আমার কম এসছে সেগুলোর মধ্যে থেকে ওই সমান হয়ে যাওয়ার জন্য বাকি প্রশ্নগুলোর মধ্যে থেকে সেই অপশানটা হয়ে যাওয়াটা, আসাটা সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার বলে রাখি, এটা পুরোটাই সম্ভাবনার খেলা। ফলত আমরা একটা আন্দাজে এগোতে পারি বটে, সবসময় যে এটা মিলবেই তা নয়। এমন হতেই পারে যে 60টা প্রশ্ন আমি করেছি তার মধ্যে যে অপশানটা বেশি, বাকি যে 90টা প্রশ্ন সেখানে অন্য অপশানটা বেড়ে গেল, সেটা হতেই পারে। সেটা হলে তো কিছু করার নেই। কিন্তু যদি দেখা যায় যে গোটা 50টা প্রশ্নে আমরা একটা অপশানেই টিক মেরে আসছি, তাহলে তার মধ্যে কিছু অন্তত ঠিক হবেই। একদম ঠিক হবে না এটা নয়, 10টা ঠিক না হোক, 4টে অন্তত ঠিক হলো, সেখানেও তো আমার 8 নম্বর চলে এলো, সেটাই বা কম কিসে। অনেক সময় তো একটা প্রশ্নের জন্যই আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জেআরএফ হয় না। তো এই মেথডটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি সবাইকে বলবো যে এই বিষয়টা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি না লিখে এই ভিডিওটার কমেন্ট বক্সে লিখতে, তাহলে আমার একটু সুবিধা হয়, আমি সমস্ত প্রশ্ন নিয়ে অন্য ভিডিও দিতে পারি। আর যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো ইউনিট নিয়ে আলোচনা করার দরকার হয়ে থাকে, আমাকে জানাবেন। বাংলার ছেলেমেয়েরা যে ইউনিটগুলো বলেছে সেগুলো নিয়ে আমি দেবো ভিডিও, যদিও সেগুলো নিজেকে পুরোটা পড়তে হবে আপনাদের, কিন্তু আমি মেথডটা নিয়ে আলোচনা করব। মধ্যযুগ এবং যে সাহিত্য তত্ত্বের যে জায়গাটা নিয়ে বলা হয়েছে, যদিও উজ্জ্বল নীলমণির ওপরে আমার ভিডিও আছে, ট্র্যাজেডি তত্ত্বের ওপরেও একটা ভিডিও আছে, তো উজ্জ্বল নীলমণির ওপরে অন্য ভিডিও, এবং অলঙ্কারবাদ, এমনকি ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে অনেকে বলছে ইউনিট 9টা নিয়ে বলতে, আমি সবটা নিয়ে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই। একটু দীর্ঘ হয়ে গেল ভিডিওটা, আশা করি সবাই শেষ অবধি শুনবেন। ধন্যবাদ।